ধুর ধুর ধুর, কদিন ধরে যা বৃষ্টি শুরু হয়েছে, হ্যাঁ, জীবন একেবারে জের বার করে দিল। কি গোপাল, বাজার থেকে ফিরছো? হাতে বাজারের থলি নিয়ে আর কোথা থেকে ফিরবো বলুন তো? তা কি কিনলে বাজার থেকে? বোঝো এবার, এরপর হাজার প্রশ্ন করবে। হ্যাঁ, ওই কিছুটা শাক পাতা আর কটা কই মাছ। ভালো ভালো, তা কই মাছ দিয়ে তেল কই হবে নিশ্চয়ই। তেল কই হবে নাকি কই তেল হবে সেটা একমাত্র আমার অন্দরমহলের সাম্রাজ্ঞী বলতে পারবেন। তা এই বর্ষার মধ্যে আপনার ছাতা কই? নদীতে স্নান সেরে ফিরছি যে, তাই ভিজলেও তেমন ক্ষতি হবে না। অ তা গোপাল, বাদলায় কাটছে কেমন? তা এক প্রকার খাসা, ঘরের বাইরে বেরোলেও ছাতা, আবার ঘরের ভেতর থাকলেও ছাতা। কেন কেন, ঘরের ভেতরে ছাতা কেন? চাল দিয়ে জল পড়ে বুঝি? তা পরে বই কি, পরেই যখন তখন সারিয়ে নিচ্ছ না কেন? সারাতে তো পারি, কিন্তু ওই যে লোভ। লোভ? কিসের লোভ? ঘরের ভেতর ছাতা মাথায় দিয়ে বসে থাকার লোভ। আসলে কজন ভাগ্যবান আর ঘরের ভেতর ছাতা মাথায় দিয়ে বসে থাকতে পারে বলুন? তোমার কথার মর্ম ঠিক বুঝলাম না। আসলে আমি যতদূর শুনেছি, তাতে বর্ধমানের মহারাজ আর কুচবিহারের রাজামশাই ঘরের ভেতর ছাতা মাথায় দিয়ে বসে থাকেন। আরে সে তো সাধারণ ছাতা নয়, সে তো রাজছত্র। আর ঘর নয়, ঘর নয়, বসে থাকেন রাজসভায়। জানি তো, কিন্তু আমি তো ছোটখাটো মানুষ, তাই ভাঙা ঘরই আমার রাজসভা, আর ছেঁড়া ছাতাই আমার কাছে রাজছত্র। তোমার সঙ্গে কথায় পারে কার সাধ্যি, আর রঙ্গরসিকতাতেও তো তুমি সকলের চাইতে এগিয়ে। চলি চলি হে। আসুন, তবে সাবধানে যাবেন, কদিনের বৃষ্টিতে রাস্তায় যা কাদা। গোপাল দাদা, ও গোপাল দাদা, মহারাজ ডেকে পাঠিয়েছেন। এই বৃষ্টির মধ্যে মহারাজের ডাক কেন? কি হলো কি আবার? সে আমি বলতে পারবো না, মহারাজ শুধু বললেন খুব তাড়াতাড়ি যেতে। ও হ্যাঁ, খাম্বাজরাজ এসেছেন। এই বৃষ্টি বাদলার মধ্যে খাম্বাজরাজ? আচ্ছা তুমি এগো, আমি বাড়িতে বাজারের থলিটা ফেলে দিয়েই আসছি। গিন্নি, আরে গিন্নি, কোথায় গেলে গো? কোথাও যাবার কপাল করে কি এসেছি গো? হ্যাঁ, তা সেই একই ভাঙা ঘরে সারা জীবন কাটিয়ে যাচ্ছি। ঘরের এখান ওখান দিয়ে জল পড়ছে বলে মেজাজ বেশ গরম মনে হচ্ছে। যাক, আর বেশি কথা বাড়িয়ে কাজ নেই। এই নাও বাজারের থলিটা ধরো। খুব ভালো কই মাছ আছে এতে। গিন্নি, তুমি রান্না শুরু করো, আমি একটু আসছি, বুঝলে? বলি, কোন রাজকার্যে যাওয়া হচ্ছে শুনি? আজ ঘরামিকে ডাকতে বলেছিলাম না? হ্যাঁ, আরে ঘরামিকে ডাকতেই তো যাচ্ছি, তবে যাবার আগে একবার রাজবাড়িতে ঘুরে যেতে হবে। মহারাজ ডেকে পাঠিয়েছেন। আহ, আবার সেই মহারাজ! কি মন্দ রে, মহারাজ যে তোমাকে বশ করেছেন কে জানে। আপনার পিতৃবিয়োগের খবর পেয়ে না খুবই মর্মাহত হয়েছি আমি। তবে কি আর করবেন বলুন, কেউ তো চিরকাল আর বাঁচে না। আসলে অনেক বয়স হয়ে গেলেও আমার বাবা বেশ শক্ত সমর্থই ছিলেন। হঠাৎ কি যে হলো, দুদিনের জ্বরেই সব শেষ। মহারাজ, আমাদের আর বেশি দেরি করা ঠিক হবে না। বৃষ্টিটা বাড়ছে, তাই যা বলতে এসেছেন সেটা বলে দিন। ও হ্যাঁ, বলছি। এসো এসো গোপাল। গোপালও এসে গেছে, ভালো। হ্যাঁ, আপনি আসাতে আমি ওকে খবর পাঠিয়েছিলাম। আসলে মহারাজ কৃষ্ণচন্দ্র, কদিন বাদেই তো বাবার শ্রাদ্ধের অনুষ্ঠান, তাই আমি তোমার দ্বারস্থ হয়েছি। ওই দিন আমার বাড়ি এসে আমাকে পিতৃদায় থেকে মুক্ত করতে হবে তোমায়। হ্যাঁ, যাবো বই কি, নিশ্চয়ই যাব। তবে যা লাগাতার বর্ষা চলছে। ওসব কোনো কথা শুনবো না আমি, তোমাকে আসতেই হবে। গোপাল, তোমারও নিমন্ত্রণ রইল, আসতে হবে কিন্তু। আসলে নিন্দুকেরা আড়ালে আবডালে বলে আমি নাকি মহারাজের ছায়া, তা মূর্তি গেলে ছায়া তো যাবেই। বেড়ে বলেছো তো গোপাল। তাহলে ওই কথাই রইল, আগামী বুধবার শ্রাদ্ধ, ওই দিন তোমরা আসছো, কেমন? এ কি মন্ত্রী, তুমি এমন ঠিক করে হাসছো কেন? বারে,
হাসবো না? এতদিন রাজা কৃষ্ণচন্দ্রের পাগড়ি ঢাকা মাথায় আমরা দেখে এসেছি, কিন্তু আজ পাগড়ি খোলা। আর দেখুন দেখুন মহারাজ, কৃষ্ণচন্দ্রের মাথায় পাকা চুল। হ্যাঁ, কই দেখি দেখি। তাই তো, কৃষ্ণচন্দ্র, এই বয়সে তোমার মাথায় পাকা চুল কেন? ইয়ে মানে আসলে রাজ্য চালানোর চিন্তা তো, মনে হয় ওই চিন্তাতেই চিন্তা? উহ, দেখো, রাজ্য আমিও চালাই, আর তোমার থেকে আমার বয়সও বেশি। কই, আমার মাথায় একটা চুলও তো এখনো পাকেনি। তা মহারাজ কৃষ্ণচন্দ্রের এইটুকু একটা রাজ্য চালাতে যদি চুলই পাকিয়ে ফেলতে হয়, তাহলে এক কাজ করুন না কেন, আপনার রাজ্যভার আমাদের মহারাজের হাতে সঁপে দিয়ে আপনি বিশ্রাম নিন। না হলে যে দুদিনেই সব চুল সাদা হয়ে যাবে। হ্যাঁ, বেড়ে বলেছো মন্ত্রী। হ্যাঁ, এই জন্যই বলে স্বভাব যায় না মূলে। হ্যাঁ, বাবার শ্রাদ্ধে নেমন্তন্ন করতে এসেও মহারাজকে খোঁচা মারতে ছাড়ছে না। কৃষ্ণচন্দ্র, আমি তাহলে উঠছি। কি আর করবে বলো, গুরুজনের শ্রাদ্ধে তো আর পাগড়ি পরে যাওয়া যায় না, তাই পাকা চুল নিয়ে যেও। হ্যাঁ, আসছি আসছি তাহলে। তোমাকে আর আসতে হবে না, তোমাকে আর আসতে হবে না, বাকি পথ আমরা চলে যেতে পারবো। তুমি বরং তোমার মাথার পাকা চুলটা একটু সামলাও। হ্যাঁ, আমার মাথার পাকা চুল নিয়ে কেমন টিপ্পনি কেটে গেল দেখলে গোপাল? তাই তো দেখলাম। শ্রাদ্ধের অনুষ্ঠানে তো আর পাগড়ি মাথায় দিয়ে যাওয়া শোভা পায় না। না, তা তো যায় না। আর খালি মাথায় গেলে যদি ওখানেও আমার পাকা চুল নিয়ে টিপ্পনি কাটে? সেটা কাটতেই পারে। আসলে খাম্বাজরাজ আর তার মন্ত্রী তো আপনার খুঁত ধরার জন্য মুখিয়ে থাকে। তবে আমি বলি কি, এসব কথায় আপনি কান দেবেন না। কান না দিয়ে কি পারা যায় বলো তো? ও গোপাল, কিছু একটা ব্যবস্থা করো না, যাতে আমার পাকা চুল কালো হয়ে যায়। সেটা কি করে সম্ভব মহারাজ? চুল পাকা খুব স্বাভাবিক একটা ব্যাপার, কারণ চুল পাকে মানুষের বয়স আর অভিজ্ঞতায়। তাকে কালো করার কোনো উপায় তো আমার জানা নেই মহারাজ। না না না, ব্যাপারটাকে এত হালকা করে নিও না। তুমি হয়তো না জানতে পারো, কিন্তু কেউ না কেউ তো জানতে পারে। আজ রাজসভায় গিয়ে সকলের সাথে এ ব্যাপারে একটা আলোচনা করা দরকার। শোনো, আজ তোমাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আচ্ছা, পাকা চুলকে কালো করা যায় কিভাবে? পাকা চুলকে কালো? এ তো আচ্ছা ঝামেলা ভালো। না মহারাজ, আমার তেমন কিছু জানা নেই। কথায় কথায় ছড়া কাটা ছাড়া তোমার যে আর কিছু জানা নেই, সেটা আমার ভালো করে জানা আছে। হ্যাঁ, বিজ্ঞানী, তা তুমি কি কোনো আলোকপাত করতে পারো? মহারাজ, পাকা চুলকে কালো করা নিয়ে কোনো পরীক্ষা এ যাবৎ আমি করিনি, তবে আপনি বললে শুরু করতে পারি। তাহলে আজ থেকেই শুরু করে ফেলো নাকি? একটা কথা আগেই বলে রাখি মহারাজ, এই পরীক্ষার ফল পেতে কিন্তু বেশ কিছুদিন লেগে যাবে। সর্বনাশ, বেশ কিছুদিন? কিন্তু আমার যে খুব তাড়াতাড়ি চাই, মানে আগামী সোমমঙ্গলবারের মধ্যেই। ক্ষমা করবেন মহারাজ, এত তাড়াতাড়ি এসব পরীক্ষার ফল পাওয়া যায় না। হয়তো তাড়াতাড়ি করে কিছু একটা বানিয়ে দিলাম, কিন্তু তাতে করে যদি উল্টো ফল হয়, যদি মাথার সামান্য কটা পাকা চুল কালো না হয়ে মাথার সব চুল সাদা হয়ে যায় বা উঠে যায়, তাহলে? মহারাজ যে কেন পাকা চুল নিয়ে এত মাতামাতি করছেন কে জানে। আচ্ছা, আর কি কেউ জানো? ও মন্ত্রী, এই সুযোগে যদি কিছু একটা করে মহারাজের কাছ থেকে কিছু হাতিয়ে নেওয়া যায়। মহারাজ, এতক্ষণ ধরে আমি শুধু শুনে যাচ্ছিলাম আর মনে করার চেষ্টা করছিলাম। মনে করার চেষ্টা করছিল নাকি নতুন কোনো ভড়ং? কি মনে করার চেষ্টা করছিলে মন্ত্রী? এক কেশ বিশারদের নাম, কি যেন নামটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, গৌরহরি। গৌরহরি? হ্যাঁ মহারাজ, গৌরহরি বলে একজন কেশ বিশারদ আছে। সে হয়তো পাকা চুল কালো করার গোপন কৌশল জানে। তাহলে আর দেরি করছো কেন? যাও যাও, এক্ষুনি তার কাছে যাও। যথাজ্ঞা মহারাজ। দেখলে তো গোপাল, পাকা চুল কালো করার উপায় আছে। আসলে তুমি না দিনে দিনে একটা অকর্মার ঢেঁকি হয়ে যাচ্ছ। আমি না হয় অকর্মার ঢেঁকি, কিন্তু মহারাজের পাকা চুলকে কালো করতে
মন্ত্রীটা তো উৎসাহ কেন? না, ব্যাপারটার উপর নজর রাখতে হবে দেখছি। আলকাতরা লাগাচ্ছে না? এই তো পেয়ে গেছি। না, রাজসভা থেকে বেরোতে অনেক দেরি হয়ে গেল। বৃষ্টিটা এখন কমেছে। যাই, একবার পুঁটিদের বাড়ি থেকে ঘুরে আসি। ওদের বাড়ি ঘরামির কাজ হচ্ছে শুনেছি। দেখি যদি ঘরামিকে ধরে কয়ে আমার ঘরের চালাটা একটু সারিয়ে নেওয়া যায়, না হলে গিন্নি আর আস্ত রাখবে না। পুটির বাবা, ও পুটির বাবা, বলো গোপাল দাদা। তা তোমাদের বাড়ি ঘরামির কাজ আর কতদিন চলবে? বড় জোর আর 2-1 দিন। চালের কাজ হয়ে গেছে, এখন শুধু আলকাতরা লাগানোর কাজ বাকি। আচ্ছা, ঘরের নিচের দিকের অংশে আলকাতরা লাগাচ্ছ কেন? আসলে মাটির বাড়ি তো, জলের ঝাপটায় ঘরের তলার দিক ভিজে গিয়ে মাটি আলগা হয়ে যায়। হ্যাঁ, বুঝতে পেরেছি। আলকাতরা লাগালে ওই জলের ছাট মাটি আলগা করে দিতে পারবে না, তাই তো? ভালো ভালো, খুব ভালো। আমি এরকমটা করিয়ে নেবো, বুঝলে? ও ভাই, এই বাড়ির কাজ মিটলে আমার সাথে দেখা করো তো, আমার বাড়িতেও একটু কাজ আছে। ঠিক আছে গোপাল বাবু। আমার ঘরের কাজ মিটে গেলে আমি ওকে তোমার কাছে নিয়ে যাব। হ্যাঁ, খুব ভালো। আমি তাহলে চলি হে। তাহলে বুঝতে পারলি তোকে কি করতে হবে? খুব বুঝতে পেরেছি, তবে কি তবে? খুব বেশি না হলেও এ বিষয়ে আমার 3টে মাত্র প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, কাজটা কি আমি একলাই করব, না ঘটা আমার সঙ্গে থাকবে? না, কোনো ঘট বা ঘটার সঙ্গে থাকবে না। ওই যে কথায় আছে না, অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট। তাই কাজটা তোকে একলাই করতে হবে। আমি অবশ্য তোর সঙ্গে থাকবো। ভালো ভালো। আমার দ্বিতীয় প্রশ্ন এবার করি। বলছি যে আলকাতরা কোথা থেকে পাবো? পুঁটিদের বাড়ি আলকাতরার কাজ হচ্ছে, ওখান থেকে চুরি করে নেব। খুব ভালো, খুব ভালো। চুরি করার ব্যাপারে আপনি তো আমাদের গুরুদেব। কিছু বললি? না না না, কিছু না। এবার আমার শেষ প্রশ্ন, এই কাজটায় আমি কত পাবো? সে নিয়ে তোকে ভাবতে হবে না, ভালো মতো দিয়ে তোকে পুষিয়ে দেব। যা, এখন বাড়ি যা, কাল সকালে আসিস। খুব ভালো, খুব ভালো। মন্ত্রী তো বলে গেল কেশ বিশারদকে নিয়ে আসবে, কিন্তু কবে আসবে? আমি এসে গেছি মহারাজ, আর সেই সাথে কেশ বিশারদের খবরও নিয়ে এসেছি। তাই নাকি? তা মন্ত্রী সে কি পারবে? খুব পারবে, তবে তার দক্ষিণাটা একটু বেশি। কত? আগে 300 মোহরের কমে সে রাজি হচ্ছে না। এই তাহলে ডেকে আনো তাকে, 300 মোহর দিতে আমি রাজি। তাহলে এখন আমি আসি। হ্যাঁ, এসো এসো, বড় কাজের লোক তুমি। আরে কি হলো কি গিন্নি? আরে মুড়ি টুড়ি কিছু দাও, খেয়ে দে থলি হাতে করে একবার বাজারটা ঘুরে আসি। দিচ্ছি, আর একটু সবুর করো। কি ব্যাপার পুঁটির বাবা, তুমি এলে, ঘরামি কই? আমার সর্বনাশ হয়ে গেছে গোপাল দাদা, আমার সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে? কাল রাতে আমার বাড়ি থেকে কেউ আলকাতরা হাঁড়ি চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ, আলকাতরার হাঁড়ি চুরি করে নিয়ে গেছে মানে? আলকাতরার রং কালো, আবার কাঁচা চুলের রঙও কালো, তাহলে কি? চলো তো দেখি। গিন্নি, আমি একবার পুটিদের বাড়ি থেকে আসছি। আচ্ছা পুটির বাবা, কাল তোমাদের বাড়ি কেউ নাগরা পরে এসেছিল? না তো, আমাদের মতো গরিব মানুষদের ঘরে নাগরা জুতো পরে কে আর আসবে? তাহলে কি মন্ত্রী? ঠিক আছে, আমি আসছি।
কি মজা! 300 মোহর রোজগার হবে। সেই আনন্দে যাই বাজার থেকে দেখে শুনে জোড়া ইলিশ কিনে আনি। মন্ত্রীমশাই জোড়া ইলিশ কিনতে গেল। এই ফাঁকে যা করার করে ফেলতে হবে। মন্ত্রীগিন্নি এখন হয়তো পুজোর ঘরে, এদিক ওদিক ভালো করে দেখতে হবে। যা অনুমান করেছিলাম ঠিক তাই। এবার দেখো মন্ত্রীমশাই আমার খেলা। যথাস্থানে হাঁড়ি রেখে দিয়ে গেলাম। নে, এবার যত পারিস মহারাজের মাথায় মাখা। এই নাও পুটির বাবা, তোমার আলকাতরার হাঁড়ি। এ হাঁড়ি তুমি কোথায় পেলে? সে কথা জানতে চেও না, শুধু জেনে রাখো যা করেছি তাকে বলে চোরের ওপর বাটপাড়ি। আচ্ছা, তোমার নামটি যেন কি? আগে গৌরহরি। তা গৌরহরি, এই কালো রং থাকবে তো? কি বলছেন কি রাজামশাই, সারা জীবন থাকবে। এছাড়া জীবনে আর একটা চুলও সাদা হবে না নতুন করে। বলছো? বলছি মানে, এ আমার বাপ ঠাকুরদার গবেষণার ফল। যাকে তাকে আমি এই ভেষজ তরল দিই না, শুধু আপনি বলেই হয়ে গেছে রাজামশাই। হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। শুধু সামনের কটা দিন মাথা ভেজাবেন না, তারপর যত ইচ্ছে চান করুন। তা আমার পারিশ্রমিকটা? বটা বেটা দেখছি খুব চালাক হয়ে গেছে, নিজে থেকে তাই মোহর চাইছে। দাঁড়া, দেখাচ্ছি তোকে। আরে মোহরের জন্যে কোনো চিন্তা করো না গৌরহরি, মহারাজের কাছ থেকে নিয়ে আমি তোমার বাড়ি দিয়ে আসব। এখন তুমি চলো। মহারাজ, এখন আপনি বিশ্রাম করুন, আমি পরে এসে মোহর নিয়ে যাব। কি আনন্দ, কি আনন্দ! আর যে একটাও পাকা চুল নেই। ভেতরে আসতে পারি মহারাজ? আরে আসবে বই কি, অবশ্যই আসবে। আর এসে নিজের চোখে দেখে যাও, মন্ত্রী রানা কেশ বিশারদ কি অসাধ্য সাধনটাই না করেছে। সত্যি গোপাল, তুমি না দিন দিন একটা অকর্মার ধাড়ি হয়ে যাচ্ছ। তা হয়তো হচ্ছি, তবে কাল খাম্বাজ রাজার বাড়ি যাবেন তো? আরে সে তো যাবই, আর তাকে গিয়ে এই কালো চুলও দেখিয়ে আসবো। কিন্তু যা বৃষ্টি! সে নিয়ে তোমায় চিন্তা করতে হবে না, আমি ঢাকনা দেওয়া রথে চড়েই যাব। যথা আজ্ঞা মহারাজ। আরে আরে কি হলো সারথি, আমার রথ কোথায়? যাও যাও যাও, তাড়াতাড়ি নিয়ে এসো। আগে মহারাজ, রথের চাকা বিগড়ে গেছে, চালাতে গেলেই কেমন টলমল করছে। সর্বনাশ! এই তাহলে যাবো কি করে গো? ঘোড়ায় করে চলুন না মহারাজ। ঘোড়া? ঠিক আছে, তাহলে তাই চলো। আর বৃষ্টিতে ভিজলেও আমার কোনো অসুবিধে নেই, কিন্তু গোপাল, তোমার কোনো অসুবিধে হবে না তো? আগে না মহারাজ। কি মুশকিল! এ তো ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। সামনের ওই গাছের তলায় গিয়ে দাঁড়াবেন, চলুন। বৃষ্টি কমলে আবার না হয় ঘোড়া ছোটাবো। এ কি মহারাজ, আপনার পোশাকে এত কালো রং এলো কোথা থেকে? এ বাবা, আইস, এ তো দেখছি মাথা থেকে গড়াচ্ছে। কই দেখি দেখি। হ্যাঁ হ্যাঁ, বেটা বেটা কেশ বিশারদ আমায় ঠকিয়েছে। এটা বলেছিল রং নাকি সারা জীবন থাকবে,
সে হয়তো ঠিকই বলেছিল, কারণ সে তো মাখাতে এসেছিল আলকাত্রা, যা একবার শুকিয়ে গেলে সারা জীবনে ওঠা মুশকিল। তবে তাতে করে আপনার চুলের যে 12টা বেজে যেত, তাই আমি আলকাত্রার হাঁড়ি পাল্টে ভূষকালি রেখে দিয়েছিলাম মহারাজ। হ্যাঁ? মন্ত্রীর কেশ বিশারদ আমার মাথায় আলকাত্রা মাখাতে চেয়েছিল। দাঁড়াও, মন্ত্রীকে ডেকে ওকে এমন শাস্তি দেব যে... মন্ত্রী? আরে ওটাই তো আসল নাটের গুরু। আর যতদূর মনে হয় কেশ বিশারদটি হচ্ছে গিয়ে ছদ্মবেশী বটা। ওদের আমি বুঝে নেব, কিন্তু কিন্তু সব ভূষকালি উঠে গিয়ে পাকা চুল বেরিয়ে পড়লে খাম্বাজরাজের কাছে আমি মুখ দেখাবো কি করে বলো তো? ও তো আবার আমার পাকা চুল নিয়ে টিপ্পনি কাটবে। ও টিপ্পনি কাটলে আপনিও পাল্টা টিপ্পনি কেটে বলবেন চুল পাকে মানুষের বয়স আর অভিজ্ঞতায়, আর বেশি বয়সেও যাদের চুল পাকে না তারা হলো সব বুড়ো খোকা। আর বুড়ো খোকাদের হাতে রাজ্যভার থাকলে রাজ্যের কোনো দিনই মঙ্গল হয় না মহারাজ। পেড়ে বলেছে তো গোপালে। চলো চলো চলো, প্রাসাদে গিয়ে চান করে অন্য পোশাক পরে খাম্বাজ রাজার বাড়ি যাই, আর তার সাথে সঙ্গে করে নিয়ে যাব মন্ত্রী আর বটা। ওরে বাবা রে বাবা, আর যে ছুটতে পারি না। ওরে বাবা, এদিন মহারাজ, জীবনে আর আর কখনো এমনটি হবে না। ওরে বাবা রে! একেই বলে যেমন কর্ম তেমন ফল। এই এই ওঠো না, ওঠো। হ্যাঁ, কে 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 কে? কে আবার? ইন্দ্র দেবতা। আকাশে মেঘ ডাকছে, সকাল থেকে তুমুল বৃষ্টি হচ্ছে গো। হ্যাঁ, সে কি? এর মধ্যে সকাল হয়ে গেল? শুধু সকাল নয়, বেলা গড়িয়ে দুপুর হতে চললো। তোমার ঘুম ভাঙলো না? যাও যাও, চট করে ইলিশ মাছ নিয়ে এসো, আমি খিচুড়ি বসিয়েছি। ইলিশ মাছ? ও বাবা, সে তো অনেক দাম। আমি বরং ডিম নিয়ে আসছি, বুঝলে? খিচুড়ি আর ডিম। এই শোনো, সারা জীবন এত কিপটেমি করো না তো। শুধু অভাব আর অভাব। কিপটেমিটা তোমার স্বভাব হয়ে দাঁড়িয়েছে। আজকে খিচুড়ি আর ইলিশ মাছ হবে, ব্যাস। আর কোনো কথা শুনতে চাই না। দূর দূর, ঘুম থেকে উঠেই জ্বালাতন। হে ঈশ্বর, তুলে নাও তুলে নাও। ভেবেছিলাম সারাদিন কোথায় পড়ে পড়ে ঘুমোবো, তা না, মৌকা পেয়ে ঠিক বাজারে পাঠিয়ে দিল। এখন গ্যাঁটের কড়ি খরচা করে ভালো দেখে ইলিশ মাছ কেন। দূর দূর দূর, ভাল লাগে না। ইলিশ নিয়ে যান, ইলিশ একদম জলের দরে। ইলিশ নিয়ে যান একদম জলের দরে, পদ্মার ইলিশ মাছ। ইলিশ 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 একদম টাটকা ইলিশ নিয়ে যান। দে তাহলে। এই নাও গোপাল দাদা, এই নাও। ঠিক আছে, আসি তাহলে। আরে গোপাল দাদা, দামটা তো দিয়ে যাও। দাম? কিসের দাম? হ্যাঁ, 5 টাকা কেজি দাম। এই তো বললি জলের দরে ইলিশ, জলের আবার কোনো দাম আছে নাকি? হ্যাঁ, ওটা তো কথার কথা গোপাল দাদা, মাছ আবার জলের দরে বিক্রি হয় নাকি? শোন, আমার কাছে কথার দাম আছে, তোর না থাকতে পারে। দূর দূর, সকাল সকাল আমাকে কেমন ঠকিয়ে দিয়ে চলে গেল। কি, ধান ক্ষেত তো জলে ভেসে গেছে। কি গোপাল, কালকে রাজসভা এলে না, আবার আজকে এত দেরি?
তা ব্যাপারটা কি? আর বলবেন না মহারাজ, চারিদিকে রাস্তায় এত জল কাদা, কি আর বলবো। এক পা এগোচ্ছি তো 3 পা পেছোচ্ছি। কালকে তো কিছুতেই রাজসভায় আসতেই পারলাম না। যতবারই বাড়ি থেকে এগোনোর চেষ্টা করি ততবারই বাড়ির ভিতর ঢুকে যাই। ওই শুরু হলো গল্প। আচ্ছা, তাই যদি হয় তাহলে আজকে রাজসভায় এলে কি করে? হ্যাঁ, আমি জানতাম আপনি এই প্রশ্নটাই করবেন। আজকে রাজসভায় পৌঁছলাম কি করে? আজ তো বাড়ি থেকে বেরোতেই পরিকল্পনা করে নিয়েছি আজ আর রাজসভার দিকে এগোবো না। তাই আজ শুধু 1 পা করে পিছিয়েছি আর 5 পা করে এগিয়ে এসেছি। তাই তরতর করে রাজসভায় চলে এলাম। ওহ, গোপাল, তোমার উপস্থিত বুদ্ধির জবাব নেই। রক্ষা করুন মহারাজ, রক্ষা করুন মহারাজ, রক্ষা করুন। সব সর্বনাশ হয়ে গেল আমাদের, সব সর্বনাশ হয়ে গেল। মহারাজ, মহারাজ কিছু একটা করুন, কিছু একটা করুন। কি হয়েছে তোমাদের? মহারাজ, মহারাজ আমাদের চাষ জমি জলের তলায় চলে গেছে, ঘর বাড়িও ডুবে গেছে। কালকে থেকে না খেয়ে আছি মহারাজ, আপনি কিছু একটা ব্যবস্থা করুন মহারাজ। আচ্ছা, তোমাদের মোটামুটি কতজন গ্রামবাসী এরকম সমস্যায়? তাও শখানেক তো হবেই মহারাজ। কিন্তু রাজবাড়ির ভান্ডার থেকে তো কত লোকজনের খাবার দাবার এই মুহূর্তে জোগান দেওয়া যাবে না। মহারাজ, মহারাজ আপনি আমাদের মা বাপ, আপনি আপনি কিছু একটা করুন। আমি মরে যাই, আমি মরে যাই, মরে যাব, কিন্তু আমার স্ত্রী সন্তানকে এরকম না খেয়ে মরতে দেব না। ঠিক আছে, ঠিক আছে, শোনো, আমি তোমাদের থাকার জন্য রাজ্যের পশ্চিমে একটা উঁচু মাঠে তাঁবু খাটানোর ব্যবস্থা করে দিচ্ছি, আর তোমাদের খাবার জোগানের ব্যাপারে দেখছি কি করা যায়। আপনি আপনি মহান মহারাজ, আপনি গরিবের ভগবান। শোনো গোপাল, তুমি বেশ কিছু সেনা আর লোক নাও, আর তাড়াতাড়ি রাজ্যের পশ্চিমের বড় মাঠে বেশ কিছু তাঁবু খাটানোর ব্যবস্থা করো। যথা আজ্ঞা মহারাজ। আর মন্ত্রী, বলুন মহারাজ। তুমি আমার সাথে মুর্শিদাবাদে চলো। এই মুহূর্তে নবাব বাহাদুরী আমাদের একমাত্র ভরসা। উনি যদি আমাদের কিছু খাদ্যশস্য দিয়ে সাহায্য করেন তবেই একমাত্র আমাদের সুরাহা হবে। হ্যাঁ, ঠিক বলেছেন মহারাজ। এই বিপদে একমাত্র নবাবই আমাদের ভরসা। এই মৌকায় যদি কিছু কামিয়ে নেওয়া যায় তাহলে তো কেল্লা ফাতে। হ্যাঁ, কি কৃষ্ণচন্দ্র, এত ঝড় জলের মধ্যে তুমি হঠাৎ আমার মহলে? জাহাপানা, অনেক বিপদে পড়ে, মানে এই ঝড় জলের মধ্যেও আপনার কাছে ছুটে এসেছি। কি বিপদ কৃষ্ণচন্দ্র? জাহাপানা, আমার রাজ্যে অনেকের বাড়ি বর্ষার জলে ডুবে গেছে, চাষ জমিও জলে ভরে গেছে। এ তো খুবই খারাপ সংবাদ কৃষ্ণচন্দ্র। চাষ জমি ডুবে গেলে তো সারা রাজ্যে খাদ্যের সমস্যা দেখা দেবে। দেখা দেবে না জাহাপানা, দেখা দিয়েছে। কয়েকশো রাজ্যবাসী না খেতে পেয়ে অনাহারে রয়েছে। আপনি যদি কিছু খাবার দিয়ে সাহায্য করেন জাহাপানা, কোনোদিন আপনার কাছে হাত পাতিনি, আজ শুধু এইটুকু সাহায্য করুন জাহাপানা। কান্নায় আমার চোখে জল আসছে। আপনি আমাদের মা, আপনি আমাদের বাপ। জাহাপনা, আপনি আমাদের মা বাপ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি তোমার রাজ্যে কালকে সকালের মধ্যে 50 বস্তা করে চাল ডাল আর 10 বস্তা করে চিনি নুন পাঠিয়ে দেবো, ঠিক আছে? আপনি আপনি মহান জাহাপানা। আরে আরে, এ তো আমার কর্তব্য। এই তোমাদের অনেকবার অনেক প্যাঁচে ফেলেছি, কিন্তু এবার আর না। এখন মানুষেরা বিপদে পড়েছে, তাই তাদের সাহায্য করা আমার কর্তব্য, কেমন? আসতে পারি? বাবা বাবা, আজ তো আমার মহলে দেখছি পুরো চাঁদের হাট বসেছে। তা বলো, কি বলবে? আর কি বলবো বলুন জাহাপানা, আমার রাজ্যেও তো বর্ষা এসে গেছে, তাই আগে থেকে ব্যবস্থা নিতেই আপনার কাছে ছুটে এসেছি। কি ব্যবস্থা? আপনি তো জানেন আমার রাজ্যে চাল ডালের উৎপাদন এবারে কম, যা হয়েছে সব গম জোয়ার বাজরা। তাই আমায় যদি কিছু চাল ডালের বস্তা দিতেন তাহলে বেশ জমিয়ে এই কটা দিন রাজ্য জুড়ে খিচুড়ি রান্না হতো। ওই একরকম বনভোজন আর কি। না 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 না, এখন তো আর সম্ভব নয়। কেন সম্ভব নয় জাহাপানা? আপনি হলেন বাংলার নবাব,
আপনার কাছে কোনো কিছুই তো অসম্ভব হতে পারে না। আমি তো কয়েক বস্তা চাল ডাল চেয়েছি জাহাপানা, এই কদিন সবাই মিলে আনন্দ ফুর্তি করে খিচুড়ি খাবো বলে। না 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 না, এখন আর অত আনন্দ ফুর্তি করতে হবে না। আমি একটু আগে কৃষ্ণচন্দ্রকে চাল ডাল দিয়ে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছি। কৃষ্ণনগরের অনেক চাষি না খেতে পেয়ে মরছে, তাই তাদের খাদ্যের যোগান আগে, তারপর তোমার ফুর্তি। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে কৃষ্ণনগর আগে, খাম্বাজ রাজ্য পরে, তাই তো? খাম্বাজ রাজকে হাত করে যদি এই সুযোগটা কাজে লাগাতে পারি তাহলে আমার ট্যাঙ্ক ফুলে ফেঁপে উঠবে। ব্যাস, তোমাদের থাকার ব্যবস্থা হয়ে গেল। এখন যতদিন না তোমাদের ঘর বাড়ির ব্যবস্থা হচ্ছে ততদিন তোমরা এখানেই থাকবে। ধন্যবাদ গোপাল দাদা। বাবা, একটু একটু বৃষ্টিতে ভিজতে না ভিজতে ঠান্ডা লেগে গেল। আপনাকে কতবার বলেছি বৃষ্টিতে ভিজবেন না, কিন্তু কে কার কথা শোনে? আরে আরে আমি কি আর নিজের ইচ্ছে ভিজেছি নাকি? কালকে ওই মুর্শিদাবাদ ফেরার বাবা, কি বৃষ্টি! প্রণাম মহারাজ, আপনি ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ মহারাজ, নবাব বাহাদুর কি খাদ্যশস্য পাঠিয়েছে? এই শোনো, ওই ভাড়ার ঘরে সমস্ত চাল ডাল চিনির বস্তা বোঝাই করা রয়েছে। তুমি তুমি ওখান থেকে নিয়ে ত্রাণ শিবিরে বিতরণ করা শুরু করে দাও চটপট। এবার বটা ঘটাকে দিয়ে বেশিরভাগ খাবার গোপন জায়গায় সরিয়ে ফেলতে হবে। তারপর আমায় আর দেখে কে? তাড়াতাড়ি হাত চালা, তাড়াতাড়ি হাত চালা। ব্যাস, এই এক বস্তা চিনি, এক বস্তা চাল আর এক বস্তা ডাল শুধু বিতরণ হবে, আর বাকি বস্তার চাল ডাল খাম্বাজ রাজকে সব বেচে দেবো। উফ, মন্ত্রীমশাই আপনার মাথায় কি বুদ্ধি! পুরো একেবারে ওই গাঁটে গাঁটে। রে, আমার সঙ্গে থেকে থেকেও তো আমার মতো হতে পারলি না। নামটা ঘটা হলে কি হবে? ঘট ফুটো হয়ে সব বুদ্ধি বেরিয়ে যাচ্ছে। ঠিক বলেছেন মন্ত্রীমশাই। চল, এখন কথা না বাড়িয়ে ত্রাণ শিবিরে চল, নইলে এক্ষুনি বৃষ্টি নেমে গেলেই মুশকিল। হ্যাঁ, চলুন। এই, তোমরা সবাই সারিবদ্ধ হয়ে বাটি নিয়ে দাঁড়িয়ে পড়ো, চাল ডাল চিনি দেওয়া হবে। কি মন্ত্রীমশাই, মাত্র এক বাটি করে চাল আর ডাল? এ তো আমাদের দুবেলাতেই শেষ হয়ে যাবে। তাতে আমি আর কি করব ভাই? নবাব যেটুকু দিয়েছেন তাই তোমাদের ভাগ বাটোয়ারা করে দিচ্ছি। কাউকে বেশিও দিচ্ছি না, কাউকে কমও দিচ্ছি না। কেউ না নিতে চাইলে বললো, তার ভাগেরটা আমি নিয়ে নেব। না না, নেব না কেন? বিপদের দিনে এক মুঠো চালও সোনার থেকে দামি। নাও নাও। কি বলো, ত্রাণ সামগ্রী কিছু কি এসেছে?
না এখনো মন্ত্রীমশাই এসেই পৌঁছয়নি? আর কি বলবো গোপাল দাদা, যা এসেছে তা না আসারই সমান। সবাইকে সবাইকে ছোট ছোট এক বাটি করে চাল, ডাল আর চিনি দিয়েছে। মাত্র মাত্র 1 বস্তা করে চাল ডাল চিনি নিয়ে এসেছিল মন্ত্রীমশাই আর বটা ঘটা। এ কি, কয়েকশো লোকের জন্য নবাব বাহাদুর মাত্র 3 বস্তা খাবার পাঠিয়েছে? ঠিক আছে, তোমরা রান্না করো, আমি মহারাজের সাথে কথা বলে দেখছি কি করা যায়। বাবা কি ঠান্ডা লাগলো রে বাপরে বাপ। এ কি মহারাজ, বাইরেও ঝড় জল, ঘরের ভিতরেও ঝড় জল। বাবা ভালো বলেছো গোপাল, বলো বলো কি বলতে এসেছো বলো। বলছিলাম কি মহারাজ, আপনি আর মন্ত্রীমশাই তো নবাব বাহাদুরের কাছে ত্রাণ সাহায্য চাইতে গিয়েছিলেন, তা তিনি মাত্র 1 বস্তা করে চাল ডাল চিনি পাঠিয়েছেন? না না, তিনি তো 50 বস্তা করে চাল ডাল আর 10 বস্তা করে চিনি আর নুন পাঠিয়েছেন। কিন্তু মন্ত্রীমশাই তো ত্রাণ শিবিরে শুধু 1 বস্তা করে চাল ডাল চিনি নিয়ে এসেছিল, আর তার থেকে সবাইকে 1 বাটি করে দিয়েছে। কি কি যা তা কথা বলছো বলো তো? সত্যি বলছি মহারাজ, আপনার বিশ্বাস না হলে আমার সাথে ত্রাণ শিবিরে চলুন। না না গোপাল, আমার তোমার উপর ভরসা আছে। বাবা আমি আমি এই বর্ষা বাদলার মধ্যে আর বাইরে বেরোবো না। আমি মন্ত্রীকে এখানেই ডেকে নিয়েছি। বাবা প্রহরী, ও প্রহরী। বলুন মহারাজ। শোনো, মন্ত্রীকে এক্ষুনি ডেকে নিয়ে এসো তো। মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই, বাড়ি আছেন? কে? আমি প্রহরী। মন্ত্রীমশাই বাড়ি আছেন নাকি? না না, উনি তো একটু আগেই ত্রাণ শিবির থেকে ফিরেই বেরিয়ে গেছেন কোনো এক রাজ্যের রাজার সাথে কথা বলতে। আমায় কিছু বলেনি। আচ্ছা ঠিক আছে। মহারাজ, মন্ত্রীমশাই তো বাড়িতেই নেই। হ্যাঁ, বাড়িতে নেই তো কোথায় গেছে? মন্ত্রীমশাইয়ের স্ত্রী বললেন কোনো এক রাজ্যের রাজার সাথে দেখা করতে গেছেন, কিন্তু কোথায় গেছেন সেটা জানেন না। দেখলেন মহারাজ, এই লোকটাকে আপনি আজও চিনতে পারলেন না। এখন দেখুন কোথায় কার সাথে সন্ধি বাঁধতে চলে গেছে। শোনো গোপাল, এখন আর ওসব কথা বলে লাভ নেই। মন্ত্রীকে খুঁজে বের করতে হবে, আর তার আগে জানা দরকার বাবা ওই বাকি ত্রাণের বস্তা মন্ত্রী কোথায় রেখেছে বা নিয়ে গেছে। ঠিক আছে মহারাজ, আপনি আমায় একটু ভাবার সময় দিন, আমি দেখছি কি করা যায়। কোথায় গেলেন মন্ত্রীমশাই? এই বর্ষার মধ্যে বাড়ি ছেড়ে এখন অন্য রাজ্যে কি করছেন? ত্রাণ সামগ্রীর বাকি বস্তা কোথায় গেল? প্রশ্ন প্রশ্ন, এতগুলো প্রশ্ন মাথার মধ্যে ঘুরঘুর করছে, কিন্তু কোনো উত্তর খুঁজে পাচ্ছি না। ওরে বাপরে, এত পিঁপড়ের ঝাঁক কোথা থেকে এলো? কি এরা তো সব মুখে করে চিনি নিয়ে আসছে। যাই তো গিয়ে দেখি কোথা থেকে আসছে। কি পিঁপড়ের দল তো মনে হচ্ছে ওই দিক থেকে আসছে। কোথায় এত মিষ্টি জমেছে, গিয়ে দেখা যাক। বুঝলি ঘটা, আমি একটু আগে খাম্বাজ রাজার সাথে কথা বলে এলাম। উনি আমাদের পাওয়া এই সব ত্রাণের খাদ্য কিনতে রাজি আছেন। আজকে রাতে ওনার দলবল আসবেন আর সব নিয়ে যাবে। ও, তারপর আমাদের কাছে শুধু টাকা আর টাকা, কি বলেন মন্ত্রী মশাই? ওরে বাপরে, ওরে বাবা, পিঁপড়ে কামড়ালো। জ্বলে গেল, জ্বলে গেল। এখানে এত পিঁপড়ে এলো কিভাবে? হ্যাঁ এ বাবা,
চিনির একটা বস্তা একটু ছিঁড়ে গেছে। শোন, তাড়াতাড়ি বস্তাটা ছুঁচ সুতো দিয়ে সেলাই করে চলে আয়। এখানে বেশি ঘোরাঘুরি করিস না। আচ্ছা মন্ত্রী মশাই। আর হ্যাঁ, রাতে যখন খাম্বাজরাজ ওনার লোকজন নিয়ে আসবেন তখন একেবারে ওনাদের গাড়িতে বস্তাগুলো তুলে টাকা নিয়ে সরে পড়বো। আর একটা কথা, এখন আমরা গা ঢাকা দিয়ে থাকবো, তারপর টাকা পেয়ে গেলে রাজ্য থেকেই খাওয়া হয়ে যাব। কি বুঝলি? উফ, মন্ত্রী মশাই আপনার কি বুদ্ধি! একটু একটু পায়ে ধুলো দিন, একটু পায়ে ধুলো। পায়ে না এখন ধুলো নেই, কাদা আছে, শুকিয়ে গেলে নিস। হ্যাঁ, চললাম রে। বস্তা সেলাই হয়ে গেলে আমার বাড়িতে চলে যাস। আচ্ছা, তার মানে এই ব্যাপার। ত্রাণের সব খাবার এখানে না, এক্ষুনি কিছু একটা করতে হবে। এই খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ গোপাল দাদা, এই তো আজকের মতো হলো, কিন্তু কাল থেকে কি খাবো নিজেরাও জানি না। শুধু কাল কেন, কাল থেকে আগামী যতদিন না অবধি জল বৃষ্টি কমছে, যতদিন না তোমাদের ঘর বাড়ি থেকে জল নামছে, ততদিনের খাবারের বন্দোবস্ত হয়ে গেছে। সত্যি গোপাল দাদা? হ্যাঁ সত্যি। তার জন্যে তোমাদেরকে আমার সাথে একটা জায়গায় যেতে হবে। চলো চলো, তাড়াতাড়ি চলো। উড়িয়ে বাবা, কত বস্তা! হ্যাঁ, এর মধ্যে চাল, ডাল, চিনি, নুন সব আছে। তোমরা সবাই এক একটা করে বস্তা নিয়ে শিবিরে চলো। শোনো, খাবার ব্যবস্থা তো হলো, এবার দেওয়ার ব্যবস্থা করতে হবে। দেওয়ার ব্যবস্থা মানে? মন্ত্রী মশাইকে চমক দিতে হবে। কি আবার মেঘ ডাকছে? এখন তো বৃষ্টি শুরু হলেই মুশকিল। এই এই তোমরা সবাই একটা একটা করে বস্তা চটপট গাড়িতে তোলো। খাম্বাজরাজ, এবার আমার টাকাটা। হ্যাঁ হ্যাঁ, সে তো দেবই। এই মরেছে, বালি পাথর কোথা থেকে এলো? ছি 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 ছি, মন্ত্রী তুমি আমাকে এভাবে ঠকাচ্ছিলে? এই বাকি বস্তাগুলোতে কি আছে দেখো তো দেখি। মহারাজ মহারাজ, এগুলোতেও সব মাটি, পাথর, বালি। কি? হ্যাঁ, বালি পাথরই তো পাবেন, কারণ খাবার যাদের পাওয়ার কথা তাদের কাছে চলে গেছে। মন্ত্রী, আমি গোপালের কাছ থেকে সব খবর শুনেছি। তুমি শরণার্থীদের মুখের খাবার খাম্বাজরাজকে বিক্রি করতে চলেছিলে। আগে ইয়ে না, মানে ও মন্ত্রী মশাই, এবারেও তো ফেঁসে গেলাম। সাবাস গোপাল, সাবাস। আজ তোমার জন্যই এই শরণার্থীদের মুখে খাবার আসবে। তুমি যদি বিচক্ষণ না থাকতে তাহলে তো এতক্ষণে সব হাওয়া হয়ে যেত। একজন সৎ কর্তব্যপরায়ণ রাজ্যবাসী হিসেবে এ তো আমার কর্তব্য মহারাজ।